ইংরেজি ভাষায় যা লেজেন্ড বা লোকাল ট্রেডিশন, বাংলায় তা কিংবদন্তি। কিংবদন্তি তৈরি হতে পারে ঐতিহাসিক পরম্পরায়। কিছু কিংবদন্তি স্থানীয়ভাবে বিভিন্ন নামকরণের মাধ্যমে যুগ যুগ ধরে বেঁচে থাকে। ঐতিহাসিক শহর চট্টগ্রামের স্থানীয় নামকরণের পেছনে কিংবদন্তি জড়িয়ে আছে অনেকখানি। এই শহরের বিভিন্ন স্থানের নামের মাহাত্ম্য নিয়ে রচিত হয়েছে কিংবদন্তির গল্প। এ বই ১১টি গল্পের মাধ্যমে চট্টগ্রাম শহরকে ঐতিহাসিকভাবে পরিচিত করেছে পাঠকের কাছে। গল্পের কাহিনী নিছক কল্পনাপ্রসূত নয়, বরং এমন এক কিংবদন্তির প্রেক্ষাপটে রচিত যা পাঠককে গভীরভাবে স্পর্শ করে। কথা বলছিলাম সুচরিত চৌধুরীর লেখা কিংবদন্তির গল্প চট্টগ্রাম বইয়ের ব্যাপারে। আজ পড়ে শোনাব এই বইয়েরই একটা গল্প, কালুরঘাটের ব্রিজ। কালুরঘাটের ব্রিজ। মধ্যরাতে কর্ণফুলী কথা কয়ে ওঠে। চরাচরে নিস্তব্ধতা। চাঁদের নীলাভ আলোয় জেগে আছে এপার ওপারের স্বপ্ননীল চোখ। তার বুকে দুলে উঠছিল কালু মাঝির ডিঙিটা। কর্ণফুলী কলকল করে বলে উঠল, এবার ঘাটে ডিঙি বেঁধে ঘরে চলে যাও কালু মাঝি, রাত অনেক হয়ে গেল। জলের স্পন্দনে দুলে ওঠা ডিঙির উপর বসে ঝিমুতে ঝিমুতে বলল কালু মাঝি, হ্যাঁ, রাত অনেক হয়ে গেল, এবার ঘরে যেতে হবে। ঘর কোথায়? আছে ভিটের ওপর 4টে খুঁটি, তার ওপর খড়ের ছাউনি, চারপাশে ভাঙা বেড়া। রাত হলে ওখানে গিয়ে ঘুমোতে হবে, এই তো ঘর। লাথি মেরে একদিন ওই ঘরটাকে মাটিতে শুইয়ে দেব। ঘর আমার নেই রে কর্ণফুলী, তুই সব খেয়ে দে, এখন বলছিস রাত অনেক হয়েছে, ঘরে যাও। ডিঙি নিয়ে তোর বুকের উপর সারা রাত ঘুমাবো, এও তোর সহ্য হচ্ছে না? আমি খুব বুড়ো হয়ে গেছি, না রে কর্ণফুলী? জোয়ারে ফুলতে ফুলতে জবাব দেয় কর্ণফুলী, হ্যাঁ, খুব বুড়ো হয়ে গেছ। সেদিন দাঁড় বাইতে বাইতে মাথা ঢুলে পড়ে যাচ্ছিলে। না কালু মাঝি, এবারে কাজ ছেড়ে দিয়ে ঘরে গিয়ে বিশ্রাম নাও। কি লাভ হয় তোমার? কর্ণফুলী ঠিকই বলেছে। মানুষকে শুধু এপার থেকে ওপারে সে পার করে দেয়, ওপার থেকে এপারে নিয়ে আসে, একটা কড়িও কেউ দেয় না। কি লাভ হয় এই খেয়া পারাপার করে? চাঁদের কিরণে চিকচিক করে ওঠা জলের বুকে একদলা কফ ছুড়ে দিয়ে ঘর ঘর সরে বলল কালু মাঝি, বাহ, বেশ সুন্দর করে কথাটি গুছিয়ে বললি দেখছি। কি লাভ হয়? বিনি পয়সায় এই খেয়া পারাপার করে কি লাভ হয়? বাহ, বেশ সুন্দর প্রশ্নটি আমাকে করেছিস কর্ণফুলী। তোর মুখে ফুলচন্দন পড়ুক। কিন্তু প্রশ্নটি যদি তোর দিকে ঘুরিয়ে দিয়ে জিজ্ঞেস করি, তিথি নক্ষত্রের পালা ধরে তুই যে দিনরাত সমুদ্র থেকে একবার উঠে এসে আরেকবার নেমে যাস, তাতে তোর লাভটা কি হয় শুনি? কলকলিয়ে হেসে উঠে জবাব দেয় কর্ণফুলী, আমি যে নদী, আমি লাভ লোকসানের বাইরে। কালু মাঝি দোলা ডিঙিটাকে দাঁড় দিয়ে সামলাতে সামলাতে বলল, আর আমি বুঝি লাভ লোকসানের ভেতরে? হ্যাঁ, তুমি যে মানুষ, তোমার খিদে আছে, ভয় আছে, হিংসে আছে,
মৃত্যু আছে, সবচাইতে ভীষণ এক রোগ আছে, যার নাম লোভ। চরাচরের নিস্তব্ধতা ভেঙে দিয়ে প্রকাণ্ড হাসিতে ফেটে পড়ে বলল কালু মাঝি, বাহ, বেশ বলেছিস। খিদে আছে, লোভ আছে, কিন্তু মানুষের মধ্যে যে মহৎ এক গুণ আছে তার কথা তো বলতে পারলি না রে কর্ণফুলী। কি সেই গুণ? গুণটা হলো প্রেম। যে প্রেমের গুণে মানুষ নদী, আকাশ, সমুদ্রের চাইতেও বড়। জোয়ারের জল ক্রমশ বাড়ছিল, তার স্রোতে দুলে উঠছিল কালু মাঝির ডিঙি। কলকলিয়ে বলল কর্ণফুলী, কালু মাঝি, রাত অনেক হয়ে গেছে, এবার ঘরে যাও। ঘরে আমার কেউ নেই, খিদে নেই, মৃত্যু নেই, ভয় নেই, লাভ নেই, হিংসাও নেই আমার। তবে কি আছে? প্রেম। এই প্রেম দিয়ে বুঝি তুমি নদী, আকাশ, সমুদ্রের চাইতেও বড় হতে চাও? না রে না, বড় হতে চাই না, ভালোবাসতে চাই। কাকে? তোকে, মানুষকে, পৃথিবীকে। একটা ডিঙি নিয়ে খেয়া পারাপার করে মানুষকে তুমি কতটুকু ভালোবাসা দিতে পারো? যতটুকু দিতে পারি তা আমার কাছে অনেকখানি। পারাপার করো, এটাই কি তোমার মানুষের প্রতি ভালোবাসা? দৃপ্ত কণ্ঠে মধ্যরাতের হাওয়ার সঙ্গে দুলে উঠে বলল কালু মাঝি, হ্যাঁ, এ আমার ভালোবাসা। এপার ওপারের বিচ্ছিন্নতা ঘুচিয়ে দেওয়াই হলো আমার ভালোবাসা। আমি মাঝি, এপার ওপারের মাঝখানে সখ্য গড়ে তোলা আমার কাজ। আমি তো এপার ওপারের মিলন চাই না, তুমি আমাকে কেন ভালোবাসো? তুই যে পুণ্য সলিলা, তোর স্রোতধারায় মাটি ফসল সম্ভব হয়। তোকে ভালোবাসি কন্যার মতো। তুই যে বিচ্ছেদ রাগিনী, এপার ভেঙে তুই ওপার গড়ে যাস। শুনে কর্ণফুলী কিছুক্ষণ নীরব স্রোতে বয়ে যায়। ঝলমলে চাঁদ উঠে আসে ঠিক আকাশের মাঝখানে। নীল নীল দিগন্ত শুষে নিয়েছে কালো কালো অন্ধকারকে। মৃদু স্বরে বলল কর্ণফুলী, কালু মাঝি, তোমার কথা শুনতে ভালো লাগে, কিন্তু আমি অত সুন্দর নই, ভালোও নই। যারা যা নেবার তা আমার কাছ থেকে নিয়ে থাকে, আমি কাউকে কিছু দেই না। সত্যি বলতে কি, আমার নিজস্ব কিচ্ছু নেই, আমি সমুদ্রের উচ্ছ্বাস মাত্র। তাই তো তোকে ভালোবাসি। তোর গতি আছে, স্থিতি নেই। তোর সুধা আছে, ক্ষুধা নেই। তোর নৃত্য আছে, মৃত্যু নেই। খুশিতে ফুলে উঠল কর্ণফুলীর বুক। ছলছল রবে বলল, কালু মাঝি, এবার ঘরে যাও, রাত অনেক হয়ে গেছে। তোর ওই এক কথা, রাত অনেক হয়ে গেছে। ঘর আমার নেই রে কর্ণফুলী। তোর কোলেই আমার ঘর, তোর বুকেই আমার কবর। যে কটা দিন আছি, এপারের মানুষকে ওপারে পৌঁছে দেওয়াই আমার কাজ।
এই সময়ে ওপার থেকে মানুষের একটানা ডাক ভেসে এলো, মাঝি। কালু মাঝি ডিঙির মুখ ঘুরিয়ে দিয়ে অথই জলের দিকে দাঁড় বাইতে বাইতে চেঁচিয়ে উঠল, আসছি। এরপর দাঁড়ের ছপ ছপ শব্দ আর কর্ণফুলীর কুলকুল ধ্বনি ছাড়া আর কিছুই শোনা যাচ্ছিল না। আকাশের তারাগুলোও বোবা। ওপারে যন্ত্রণায় মাথার চুল ছিঁড়তে ছিঁড়তে কেঁদে ওঠে। ওপারে ডিঙি গিয়ে ঠেকতেই ঘাটে দাঁড়িয়ে থাকা মরদটা বলে উঠল, মাঝি, ডিঙিটা রেখে একটু উপরে উঠে এসো। আমার বউটা বেহুঁশ হয়ে গেছে, ওকে কোলে করে নামাতে হবে। বেহুঁশ বউটাকে ধরাধরি করে নিয়ে আসা হলো ডিঙিতে। হাঁপাতে হাঁপাতে বলে উঠল মরদটা, মাঝি, খুব জোরে চালাও, তোমাকে বকশিস দেব। বকশিসের কথা শুনে কর্ণফুলীর বুকে একদলা থুতু ফেলে কালু মাঝি জোরে দাঁড় বেয়ে চলল। জিজ্ঞেস করল মরদটা, ওপারে পৌঁছতে কতক্ষণ লাগবে? তা অনেকক্ষণ লাগবে। ততক্ষণে বউটা বেঁচে থাকলেই হলো। কালু মাঝি বউটার আবছা মুখের দিকে দৃষ্টি ফেলে জিজ্ঞেস করল, কি হয়েছে ওর? হাওয়ায় দম নিতে নিতে জবাব দেয় মরদটা, হেকিম কবিরাজটা ধরতে পারছে না, খায় না, খেতে চায় না, ঘুমোয় না, এক এক সময় কি এক যন্ত্রণায় মাথার চুল ছিঁড়তে ছিঁড়তে কেঁদে ওঠে। শহরে নাকি এক জার্মান ডাক্তার এসেছে, ওর কাছে নিয়ে যাচ্ছি। আর একটু জোরে চালাও মাঝি। কর্ণফুলীর বুকে জোরে জোরে দাঁড় দিয়ে আঘাত দিচ্ছিল কালু মাঝি, আর মনে মনে ডিঙিটাকে বলছিল, দোস্ত, আর একটু জোরে চল। ডিঙির মধ্যে বউটার নরম চড়ন নেই। মরদটা বলল, বুঝলে মাঝি, আমার বউটা ভীষণ জেদি। হাঁটতে হাঁটতে কাহিল হয়ে পড়েছিল। বলেছিলাম আমার কাঁধে ভর দিয়ে হাঁটো, শুনলই না। কালো মাছি বলল, পালকি নিলেই তো পারতে মিয়া। নিয়েছিলাম, মনসার টেক পর্যন্ত এসেছিল, আর আসে না। দাঁড় বাইতে বাইতে কালো মাঝি জিজ্ঞেস করল, বেহারারা বুঝি সব কাহিল হয়ে পড়েছিল? না, মনসা টেকের বাজারে এসে কার ডাকে যেন হঠাৎ পালকির বেহারারা থেমে গেল। বলল, আপনারা হেঁটে চলে যান, জমিদারের শালার হুকুম, তিনি এখন পালকিতে চড়ে পটিয়ায় যাবেন। তারপর কত অনুনয় করলাম জমিদারের শালাবাবুর হাতে পায়ে ধরে, শুনলই না। গোঁফে তা দিতে দিতে আমার বউয়ের দিকে একটু আর চোখে তাকিয়ে মুখ ফিরিয়ে নিল। পাথর, সব পাথর, হৃদয় বলতে কারো কিচ্ছু নেই। এই কর্ণফুলের ওপর মাঝে মাঝে এমন রাগ হয়, ভাবি এপার ওপার ভাগ করে দিয়ে মানুষের কি সর্বনাশী না করেছে। মাঝি, আরেকটু জোরে চালাও। দাঁড় বাইতে বাইতে কালো মাঝি এবার একটু ক্লান্ত হয়ে পড়ল। জোয়ারের টানটা আজ একটু বেশি। বলল, দেখছো না মিয়া, চাঁদটা কেমন চকচক করছে? ওর আলো পেয়েই তো নদীটার বুক ফুলে ফেপে উঠেছে। বেটি ভয় দেখাচ্ছে, আমিও কম নই। আমার নাম কালু মাঝি। এপার ওপারের কষ্ট আমি একদিন ঘোচাবই। বলতে বলতে যেন দাঁড় দিয়ে কর্ণফুলীকে খোঁচা দিল কালু মাঝি। জিজ্ঞেস করল মরদটা, তোমার সংসার আছে মাঝি? এখন নেই, একদিন ছিল। কেন নেই? এই কর্ণফুলীকে জিজ্ঞেস করো মিয়া। ডিঙির দুই কিনার শক্ত করে ধরে বলল মরদ, ও তো একটা নদী, ও কি কথা কইতে জানে?
জানে, সব জানে। ও যেমন গড়তে জানে, তেমনি ভাঙতেও জানে। আমার সংসারটা ভেঙে দিয়ে এখন আমাকে ওর বুকের উপর দিনরাত দাঁড় বেয়ে বেয়ে ডিঙি নিয়ে এপার ওপার করাচ্ছে। ভীষণ ছলনাময়ী। কখন কাকে ফতুর বা রাজা বানিয়ে দেবে তা কেউ জানে না। চাঁদের আলোয় ঝলমল করে উঠল মরদের মুখ। বলল, তুমি বিয়ে করেছিলে বুঝি? কালু মাঝির হাসির শব্দে এবার চরাচর কেঁপে উঠল। হাসছো কেন মাঝি? না হেসে কি করব মিয়া? বিয়ে হলেই তো সংসার হয়। কলাপাতা রঙের শাড়ি পরা একটা বউ, নাকে নোলক, গলায় হাঁসুলি, তাকেই তো বলি সংসার। এইটুকু বলে কালু মাঝি দাঁত দিয়ে জিভ চেপে ধরে তারপর বলল, এই রে, বড় বেয়াদবি হয়ে গেল আমার। তোমার সংসার আমার এই রাত দুপুরের হাসি শুনে নিশ্চয়ই অবাক হচ্ছে। মরদ বলল, ও ঘুমাচ্ছে। বেচারি হাঁটতে হাঁটতে কাহিল হয়ে পড়েছে। দেখছো না কেমন থমথমে মুখ নিয়ে ঘুমিয়ে আছে? একটু নদীর পানি ছিটিয়ে দাও, মুখখানা ওই চাঁদ বিবির মতো চকচক করে উঠবে। মরদ তার বউয়ের মুখে কর্ণফুলীর জল ছিটিয়ে দিল। চাঁদ তখন একটু পশ্চিম দিকে হেলে পড়েছে। সাদা ছেঁড়া ছেঁড়া মেঘ তার আশেপাশে ঘোরাফেরা করছিল। ভেজা হাওয়া। মৃদু স্বরে বলল কালু মাঝি, একটা কথা পুছ করব মিয়া? মনে কিছু করবে না তো? কি আর মনে করব? তুমি এই রাত দুপুরে মেহেরবানি করে নদী পার করাচ্ছ, তোমার মতো আপনজন কে আছে? তোমার ওই বউটাকে দেখে আমার সংসারের কথা মনে পড়ে গেল। আচ্ছা মিয়া, তোমার বাচ্চা কাচ্চা আছে? না, তবে বউয়ের পেটে এখন। কথা লুফে নিয়ে কালু মাঝি বলে উঠল, কি বললে মিয়া? তোমার বউয়ের পেটে বাচ্চা, আর তুমি তাকে কিনা মাইলের পর মাইল হাঁটিয়ে শহরে নিয়ে যাচ্ছ? বড্ড ভুল করেছ মিয়া। যদি একটা কিছু হয়ে যায় আমার মতো সারা জীবন বুক থাপড়াতে থাপড়াতে বেঁচে থাকবে। তোমার বউ বুঝি বাচ্চা খালাস হবার আগে? আর বলতে হলো না। কালু মাঝি জোরে দাঁড় বাইতে বাইতে বলে উঠল, না না, আমার বউয়ের কথা মনে করিয়ে দিও না। ওর কথা মনে পড়লে এই কর্ণফুলের বুকটা ছিঁড়ে ফেলতে ইচ্ছা করে। ডিঙি তখন মাঝ দরিয়ায়। বউটার মুখে পড়েছে চাঁদের কিরণ। মনে হচ্ছে হাসছে। কালু মাঝি বলল, আমার বউয়ের মুখটাও সেদিন চাঁদ মুখ হাসিতে ভরা ছিল। ভীষণ জেদি ছিল। বলেছিলাম ওই পারে থাক, এই পারে ভুলেও আসিস না। রাগে ফুলতে ফুলতে বলেছিল, আমি কি সারা জীবন বাপের বাড়িতে থেকে যাব? আমার স্বামীর কি ভিটে বাড়ি নেই? এ পারে স্বামীর ঘর, ও পারে বাপের ঘর, মাঝখানে কর্ণফুলী। এই করতে করতে সূর্য ডুবল। না, বউটার কথা আর মনে করিয়ে দিও না মিয়া। আল্লাহর কাছে মোনাজাত করি, সময় থাকতে তোমার বউটা যেন শহরে গিয়ে পৌঁছে। বউটার মুখের দিকে চেয়ে মরদ যেন একটু চঞ্চল হয়ে উঠল। কাতর স্বরে বলল, বউটা খুব কষ্ট পাচ্ছে বলে মনে হচ্ছে। দাঁড়বা বন্ধ করে বউটার দিকে তীক্ষ্ণ দৃষ্টি ফেলে বলল কালু মাঝি, কি করে বুঝলে মিয়া? ও তো ঘুমাচ্ছে। ঘুমোচ্ছে? হ্যাঁ, ঘুমোচ্ছে। কিন্তু মুখটা ধীরে ধীরে নীল হয়ে যাচ্ছে কেন?
কালু মাঝি আবার ডিঙি চালিয়ে দিয়ে বলল, খোয়াব দেখছে। মরদের চোখে অবাক দৃষ্টি। বলল, খোয়াব? হ্যাঁ, খোয়াব দেখছে। যা সে হতে পারেনি, যা সে খুঁজে পায়নি, সে চোখে দেখেনি, তাই সে দেখছে। আমার বউটাও এমনই ঘুম ঘুম মুখে নীল রঙের মায়া ছড়িয়ে দিয়ে খোয়াব দেখত। একদিন চুপি চুপি জিজ্ঞেস করেছিলাম, ফুলজানি, কি দেখতে পাচ্ছিলে? জবাবে বলেছিল, নদীর ওপর বিরাট এক সাঁকো, তার ওপর দিয়ে হাওয়া গাড়িতে বসে সে নাকি স্বামীর ঘরে আসছে। ফুলজানি নামটা মরদের খুব ভালো লাগলো। সে বলল, ভারী সুন্দর নাম। আমার বউয়ের নাম কি জানো? গোলাপজান। দাঁড়ের ঝপঝপ শব্দ তুলে তুলে বলে উঠল কালু মাঝি। আরে, এ যে একেবারে মুখের সঙ্গে সঙ্গে নামেরও মিল হয়ে যাচ্ছে। আমার বউ যেমন যে কোনো ফুলের নামে ফুল, তোমার বউও তেমনি যে কোনো গোলাপ নামের একটি ফুল। মাঝি, তোমার মতো চুপি চুপি ওকে কিছু জিজ্ঞেস করব? করো, জিজ্ঞেস করো, এই তো সময়। মরদ তখন ঝুঁকে পড়ে বউয়ের কানের কাছে ফিসফিস করে বলল, গোলাপজান। জ্যোৎস্নায় প্লাবিত নীলাম্বরী মুখ, ঠোঁট দুটি মৃদু বিস্তারে ধ্বনিত হয়। কি? তুমি এখন কি দেখতে পাচ্ছ? নদীর ওপর একটি বিশাল লোহার সাঁকো, সেখানে হাওয়া গাড়িতে চেপে একটি বাচ্চা ছেলে আম্মা আম্মা বলে আমায় ডাকছে। না গোলাপজান, না, তুমি আমায় ঠাট্টা করছো। শহরে নিয়ে গিয়ে হাওয়া গাড়িতে চড়াইনি বলে আমায় ঠাট্টা করছো। এই বলে কণ্ঠস্বর একটু নরম করে বলল মরদ, আর কি দেখতে পাচ্ছ? একটি সুন্দর বাসা, দরজায় নাম লেখা আছে ভালোবাসা। ফুল ফুটে আছে বাগানে, আমি জানালার কবাট ধরে। পরনে ফিকে নীল রঙের জামদানি শাড়ি। তোমার হাওয়া গাড়ির শব্দ আসছে দূর থেকে। তুমি আমায় ঠাট্টা করছো গোলাপজান। জমিদার গিন্নির পরনে জামদানি দেখে কতবার বলেছ শহর থেকে ওই রঙের একটা শাড়ি এনে দিতে। আমি গ্রামের চাষা ভূষা লোক, শহরে যাওয়া আমার পোষায় না। বলো, আর কি দেখতে পাচ্ছ? দেখতে পাচ্ছি হাতে বই খাতা নিয়ে মেয়েরা সব স্কুলে যাচ্ছে, ওদের মধ্যে আমিও আছি। আমি অনেক পড়েছি, অনেক জেনেছি। না গোলাপজান, না, তুমি বারবার আমায় ঠাট্টা করছো। একটি অক্ষর শেখা বইয়ের জন্য কতবার তুমি আমার সঙ্গে ঝগড়া করেছ, এনে দেইনি। বলো, আর কি দেখতে পাচ্ছ? দেখতে পাচ্ছি আমার চুল সব সাদা হয়ে গিয়েছে। আমার ছেঁড়া কাঁথাগুলো উঠোনে ফেলে দিয়ে ধবধবে জামা কাপড় পরা এক তাগড়া ছেলে চেঁচিয়ে চেঁচিয়ে বলছে, আম্মা, তোমাকে আমি আর এখানে রাখবো না। ধান ধান করে তুমি পাগল হয়ে যাবে। এবার তোমাকে শহরে নিয়ে যাব। না গোলাপজান, না, তুমি আর আমায় ঠাট্টা করো না। আমার সংসারে তুমি শুধু কষ্ট পেলে। ধান ঝাড়া, ধান ভানা, কলসি কলসি পানি টানা, একটা জানোয়ারের মতো এই দিনরাত খেটে গেলে। তোমাকে কিছুই আমি দিতে পারলাম না, না ভালোবাসা, না একটি ভালো রকমের বাসা। এই সময়ে চাঁদের মুখ নীল মেঘে ঢাকা ছিল। গোলাপজান জল জল সরে বলে ওঠে,
আমি আর কি দেখতে পাচ্ছি জানো? কি? দেখতে পাচ্ছি নীল, কালো, বেগুনি রঙের অসংখ্য গোলাপ। যন্ত্রণায়, বেদনায়, কান্নায় গোলাপগুলো ধীরে ধীরে লাল হয়ে যাচ্ছে। শুনে মরদ জিজ্ঞেস করলো, ওদের উপর কি সূর্যের আলো পড়েছে? না, ওরা সূর্যের আলো থেকে বঞ্চিত। অন্ধকারের মধ্যে যন্ত্রণায়, বেদনায়, কান্নায় জ্বলতে জ্বলতে ওরা লাল হয়ে যাচ্ছে। এই বলে বউটা একটু কুঁকিয়ে উঠল। সঙ্গে সঙ্গে মরদ জিজ্ঞেস করলো, গোলাপজান, তোমার বুঝি খুব কষ্ট হচ্ছে? খুব। এ কষ্ট তোমরা মরদেরা কখনো বুঝবে না। এই যেন কষ্ট নয়, যন্ত্রণা নয়, বেদনা নয়, অন্য কিছু। এ তোমায় বলে বোঝাতে পারবো না। এ রোগ নয়, আঘাত নয়, একে বুঝিয়ে বলার জবান আমার জানা নেই। এখন আমি কি দেখতে পাচ্ছি জানো? দেখতে পাচ্ছি আমি ধীরে ধীরে একটি পাখি হয়ে যাচ্ছি। পাখি হচ্ছি কেন জানো? কেন? পাখি হচ্ছি বেঁচে থাকার জন্য। পাখি হচ্ছি শ্রম করার জন্য। পাখি হচ্ছি সময়ের প্রতিটি মুহূর্তকে সৃষ্টিশীল করে তোলার জন্য। পাখিরা যেমন সন্তানবতী হয়েও তাদের খাবার সংগ্রহের জন্য ডানা মেলে উড়ে যায়, আমি তেমনি উড়ে যাচ্ছি। আমার সন্তান আমাকে কষ্ট দিচ্ছে না, তাকে আমি খোলসের মধ্যে আটকে রেখেছি। সে হাত পা ছুটছে, আমি কষ্ট পাচ্ছি না। তাকে শরীর থেকে বের করে লুকিয়ে রেখেছি। সে বড় হচ্ছে তাপে, দহনে, দীপ্তিতে সে বড় হচ্ছে। তারপর একটি খোলস ভেঙে বের হয়ে উড়ে যাচ্ছে আকাশে। এক ঝাঁক পাখি তখন শেষ রাতের বার্তা জানিয়ে নদীর ওপর ডাকতে ডাকতে পশ্চিম দিকে উড়ে চলে গেল। ডিঙি পাড়ের ঘাটে এসে ঠেকতেই কেঁদে উঠল নবজাত শিশু। কালো মাঝি শ্বাস ছেড়ে আকাশের দিকে দুহাত মেলে ধরে বলল, আল্লাহ মেহেরবান। মাসখানেক পর এপারে ওপারে তাঁবু পড়েছে অনেকগুলো। ট্রেনের লাইন বসানো হচ্ছে। অসংখ্য কুলি মিস্ত্রির চেঁচামেচি। জানালিহাট পর্যন্ত ট্রেন আসা যাওয়া করছে। জলিল মিস্ত্রির সঙ্গে দেখা হতেই কালুমাঝি জিজ্ঞেস করল, এত লোকজন, এই পার ওই পার, দুই পারে তাঁবু, স্টিমার, লঞ্চ, সাম্পান, এত হল্লা কিসের রে বাপু? জলিল মিস্ত্রি কাজে যাচ্ছিল, হাতে যন্ত্রের বাক্স। বলল, চাচা, তুমি বুঝি শোনোনি? কি করে শুনবো, কদিন থেকে ঘরে জ্বরে পড়ে আছি। তোমাকে আর কষ্ট করতে হবে না চাচা, এপারের মানুষ এবার নদীর ওপর দিয়ে হেঁটে চলে যেতে পারবে ও পারে। কি যে বলিস জলিল, নদীর উপর দিয়ে মানুষ কি হাঁটতে পারে? মানুষের অসাধ্য কিছু নেই চাচা, ব্রিজ দেখেছ? ব্রিজ আবার কি? জিজ্ঞেস করে কালুমাঝি অবাক চোখে তাকালো জলিল মিস্ত্রির টেরা চোখের দিকে। জলিল মিস্ত্রি বলল, খালের এপার থেকে যেমন ওপারে সাঁকো বাঁধা হয়, এও ঠিক তেমনি। কিন্তু কর্ণফুলীর বুক যেরকম চওড়া, ওতে ব্রিজ বাঁধা যাবে তো? মানুষের অসাধ্য কিছু নেই চাচা, দেখছো না সাহেব সুবারা কেমন করে দিনরাত খাটছে। এই সময়ে কজন লালমুখ সাহেব খোলা গায়ে তাঁবু থেকে বেরিয়ে নদীর দিকে যাচ্ছিল। ওদের দিকে ভীরু চাউনি তুলে ধরে কালুমাঝি জিজ্ঞেস করল, ওরা বুঝি সব সাতসাগর আর 13 নদীর ওপার থেকে এসেছে? হ্যাঁ, একেবারে খাঁটি বিলিতি ইঞ্জিনিয়ার। ভালো ভালো,
আমাদের কষ্টটা বুঝতে পেরেছে, এই ভালো। জলিল মিস্ত্রি আর কথা না বাড়িয়ে এক পা ভাঙা রাস্তার দিকে এগিয়ে দিয়ে বলল, ব্রিজ হবে, সেই ব্রিজের ওপর দিয়ে রেলগাড়ি যাবে। রেলগাড়ি যাবে? জলিল মিস্ত্রির ছায়া তখন ভাঙা রাস্তার ওপর গিয়ে পড়েছে। পেছন ফিরে এসে বলল, হ্যাঁ, রেলগাড়ি যাবে, মানুষের অসাধ্য কিছু নেই চাচা। পশ্চিমে কিছু দূরে ট্রেনের হুইসেল বেজে উঠল। এপারের হলুদ এক তাঁবুর কাছাকাছি আসতেই পাহারাদার খপ করে ধরে ফেলল কালু মাঝিকে। ছাড়ো ছাড়ো, আমাকে সাহেবের কাছে যেতে দাও। ভোজপুরি পাহারাদার হাত শক্ত করে খাবলে ধরে চোখ লাল করে চেঁচিয়ে উঠল, नहीं, तुम जाने नहीं सकता। আরে ছাড়ো, আমার জমিও নেই, জমাও নেই। তোমরা কার জমির উপর রেলের রাস্তা কেটেছ, কার রাস্তা ভেঙেছ, তার হিসেব নিকেশ করতে আমি আসিনি। আমি এসেছি তোমাদের সাহেবকে দেখতে। এমন একটি ভালো কাজ যিনি করতে এসেছেন, তাকে না দেখলে মরেও সুখ পাব না। বাইরে হল্লা শুনে তাঁবু থেকে বেরিয়ে এলেন মিস্টার ক্লিপটন। হাতে ম্যাপ, মাথায় ক্যাপ, ঠোঁটে পাইপ, পরনে খাকি একটা হাফ প্যান্ট, দুধে আলতা রঙের গা। হুকুম দিলেন, উসকো আনে দাও, কাম হিয়ার। পাহারাদারের শক্ত হাত শিথিল হয়ে গেল। চুপি চুপি বলল, সাহেব তুমকো জানে বলতা। কপালে হাত ঠেকিয়ে এক পা করে এগোতে এগোতে কালু মাঝি বলল, সাহেব, তোমাকে আমি দেখতে এসেছি। কর্ণফুলীর ওপর এক লোহার ব্রিজ করছো শুনে আমি মহা খুশি। শুনে ক্লিপটন চাঙ্গা হয়ে উঠলেন। পাইপে জোরসে এক টান দিয়ে বললেন, তুমি খুশি? তোমার নাম কি আছে? কালু মাঝি। আমার জমি নেই, জমা নেই, ঘর নেই, ঘরণী নেই। দিনরাত ডিঙি নিয়ে খেয়া পারাপার করি। এই ঘাটেই আমার জন্ম, এই ঘাটেই আমার মরণ। গ্রামের লোকেরা বলে আমার ঘাট, ওরা নাম রেখেছে কালুর ঘাট। সাহেব, তুমি ব্রিজ বানাচ্ছ শুনে আমি মহা খুশি। কেন তুমি খুশি? আমি এপার ওপারের দুঃখ বুঝতে পারি সাহেব। কত লোক আমার ডিঙিতে চড়ে ওপারে যায়, ওপার থেকে এপারে আসে। ওদের দুঃখ কষ্ট আমি বুঝি। খুশি হয়ে ক্লিপটন সাহেব হাত বাড়িয়ে দিয়ে বললেন, হাতে হাত মেলাও কালু মাঝি, তুমি খুব ভালো। আমার কাছে লোক আসে জমি ঠকার জন্য, বকশিসের জন্য, আর তুমি এসেছো শুধু আমাকে থ্যাঙ্কস দেওয়ার জন্য। কাম হিয়ার, ইউ আর মাই গুড ফ্রেন্ড। এরপর থেকে কালু মাঝি দিন রাত ক্লিপটন সাহেবের সঙ্গে থাকে। কখনো লঞ্চে এপার থেকে ওপারে, কখনো এ তাঁবু থেকে ওই তাঁবুতে। কয়েক মাসের মধ্যে লোহার ব্রিজটা বসে গেল। কালু মাঝির খুশি যেন আর ধরে না। মাঝে মাঝে গভীর রাতে সে ব্রিজের মাঝখানে গিয়ে বসে, নিচে বয়ে যাওয়া কর্ণফুলীর সঙ্গে কথা কয়। ব্রিজ তখনও ঠিক মতো তৈরি হয়নি। একদিন গভীর রাতে ব্রিজের মাঝখানে দাঁড়িয়ে খুশি মনে কালু মাঝি ওপরের দিকে তাকিয়েছিল। নিচে কর্ণফুলী কলকলিয়ে হেসে উঠে বলল, এবার ঘরে যাও কালু মাঝি, রাত অনেক হয়ে গেছে। চমকে বলল কালু মাঝি। ও তুমি? আমি যে এখানে দাঁড়িয়ে আছি তুমি কি করে জানলে? আমি সব জানি। আমি যে নদী, আমার ধারেই তো মানুষের ইতিহাস গড়ে ওঠে। ব্রিজ তখনও নড়বড়ে। কালু মাঝি যেখানটায় পা রেখেছিল সেখানটার কাঠগুলো সরে গেল। ঝুপ করে একটা শব্দ হলো, তারপর চুপচাপ। কর্ণফুলী যেন কিছুই জানে না। পেছনে ক্লিপটন সাহেবের টর্চ জ্বলে উঠেছিল। সঙ্গে সঙ্গে ডাক, কালু মাঝি, মাই ফ্রেন্ড, কাম হিয়ার। কর্ণফুলী তখন ভাটার টানে বঙ্গোপসাগরের দিকে বয়ে চলেছে।